আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে ক্লাস 6 এর ইংলিশ বইয়ের আরও একটি গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে হাজির হলাম। আজকে ইউনিট 17 কিং লেয়ার এই চ্যাপ্টারটির চতুর্থ পার্টের ক্লাস নেওয়া হবে। অর্থাৎ এর আগে আমরা ইউনিট 17-এর 3টি ক্লাস নিয়েছিলাম, যেখানে 17.1 থেকে 17.4 এর ক্লাস নেওয়া হয়েছিল। তোমরা যারা ক্লাস 3টি করোনি তারা ডেসক্রিপশন বক্স থেকে করে নিতে পারো, আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা খুব শীঘ্রই সাবস্ক্রাইব করে নাও, কারণ তোমাদের পুরো ইংলিশ বইটি আমার এই চ্যানেল থেকে কাভার হয়ে যাচ্ছে। তো আজকে আমরা 17.5 থেকে শুরু করে পুরো ইউনিটটি শেষ করে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো চলো তাহলে মূল আলোচনা শুরু করে দিই। তো গত ক্লাসে আমরা 17.4 এর যে নাটক একটি ছিল, কিং লিয়ার নামে যে নাটকের অংশটুকু ছিল, সেটা খুব সুন্দরভাবে অর্থ সহকারে, সেটা যে সারমর্মটুকু রয়েছে সেটুকু সহকারে কিন্তু আমরা খুব সুন্দরভাবে পড়েছিলাম। সেই 17.4-এ কিন্তু আমাদেরকে বলা হয়েছিল যে নাটকটি পড়ার পর নিচে কিছু প্রশ্ন দেওয়া থাকবে, সেই প্রশ্নগুলো উত্তর করতে। তো গত ক্লাসে আমরা সেই প্রশ্নগুলো উত্তর করিনি। তো দেখি আমরা এই প্রশ্নগুলো আজকে দেখব এবং সেগুলোর উত্তর করার চেষ্টা করব। তো তার আগে আমরা উত্তর করার আগে আমরা প্রথমে প্রশ্নগুলো অর্থাৎ কোয়েশ্চেন্সগুলো একবার দেখে নেই। তো এই নাম্বার কোয়েশ্চেন হচ্ছে, হু ইজ দ্য মেইন ক্যারেক্টার ইন দিস প্লে? এই নাটকের মূল চরিত্রে কে রয়েছে? অর্থাৎ গত পার্টে আমরা যে নাটকটি পড়েছিলাম সেখানে আমরা দেখেছিলাম যে একজন কিন্তু মুখ্য চরিত্রে ছিল। সেই চরিত্রের নাম কিন্তু আমাদের কাছ থেকে এখানে প্রশ্নে জানতে চেয়েছে। এরপর বি নাম্বার, হোয়াই ডিড হি ডিসাইড টু ডিভাইড হিজ কিংডম? কেন সে সিদ্ধান্ত নিয়েছিল তার কিংডম অর্থাৎ রাজ্যকে ভাগ করে দেওয়ার, অর্থাৎ তার 3 কন্যাদের মধ্যে ভাগ করে দেওয়ার সিদ্ধান্ত কেন নিয়েছিল? আমরা গত যে ক্লাসটি ছিল সেখানে আমরা দেখেছি কিং লিয়ার নামে নাটকটিতে রাজা এক পর্যায়ে বৃদ্ধ হয়ে যাচ্ছিল, যার কারণে কিন্তু সে তার যে রাজ্যটুকু রয়েছে, সাম্রাজ্য রয়েছে, তার 3 সন্তানের মধ্যে ভাগ করে দিতে চেয়েছিল। তো যারা যারা গত ক্লাসের ক্লাসটি করেছেও তারা কিন্তু খুব সুন্দরভাবে এই অ্যান্সারগুলো করতে পারবে। তাই যারা গত ক্লাসটি করেনি তারা ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে, সেখান থেকে করে নিতে পারো। তো এরপর সি নাম্বার প্রশ্নটি হচ্ছে, হোয়াট আর দ্য নেমস অফ হিজ 3 ডটার্স? তার 3 কন্যার নামগুলো কি? তার 3 কন্যাদ্বয়ের নাম কি কি? এরপর 4 নাম্বার যে প্রশ্নটি রয়েছে সেটা হচ্ছে, হোয়াট ডাজ রেগান মিন হোয়েন শি সেজ মাই লাভ ইভেন গোজ ফার্দার? আমার ভালোবাসা এমনকি আরও অনেক দূরে যায়, এই কথা দ্বারা রেগান কি বুঝিয়েছিল? তো রাজা যখন তার 3 কন্যা দ্বয়ের কাছ থেকে জানতে চেয়েছিল যে কে কেমন ভালোবাসে, তখন কিন্তু রেগান এই শব্দটি, এই সেন্টেন্সটি ব্যবহার করেছিল, মাই লাভ ইভেন গোজ ফার্দার, আমার ভালোবাসা এমনকি আরও অনেক দূরে যায় বা অনেক গভীরে যায়। এরপর ই নম্বর প্রশ্নটি হচ্ছে, ডু ইউ থিঙ্ক লিয়ার লাইক কর্ডিলিয়াস অ্যান্সার? তুমি কি মনে করো কর্ডেলিয়ার অ্যান্সার লিয়ার পছন্দ করেছে? অর্থাৎ রাজা কর্ডেলিয়া তার অর্থাৎ সর্বকনিষ্ঠ কন্যার অ্যান্সার বা উত্তর পছন্দ করেছে? ইফ ইউ থিঙ্ক ইয়েস, হোয়াই? যদি তুমি মনে করো হ্যাঁ, তাহলে কেন? অ্যান্ড ইফ ইউ থিঙ্ক নো, হোয়াই? যদি তুমি মনে করো না, তাহলে সেটার কেন? অর্থাৎ এখানে আমাদেরকে যে কর্ডেলিয়া যে অ্যান্সারটুকু দিয়েছিল, সে রাজাকে কি কতটা ভালোবাসে যে অ্যান্সারটুকু দিয়েছিল, সেই অ্যান্সারটুকু রাজা লেয়ার পছন্দ করেছিল কি না, সেটা তোমার মতামত কি? যদি পছন্দ করেছিল তোমার কাছে মনে হয় তাহলে তার কারণ, এবং যদি পছন্দ করেনি তাহলে সেটারও কারণ, বা সেটা কি কারণে পছন্দ করেনি বা তুমি কিভাবে এটা বুঝলে, সেটা কিন্তু আমাদের কাছ থেকে জানতে চেয়েছে। এরপর এফ নাম্বার প্রশ্নটি হচ্ছে, টু ইউ হুইচ ডটার লাভস হার ফাদার কিং লেয়ার মোস্ট? হোয়াই ডু ইউ থিঙ্ক সো? তোমার মতে রাজা অর্থাৎ কিং লিয়ারকে সবচেয়ে কোন কন্যাদ্বয় তার বাবা অর্থাৎ রাজা লিয়ারকে ভালোবাসে? কোন মেয়ে তার বাবাকে সবচেয়ে ভালোবাসে এবং কেন? তোমার কাছে এটা কেন মনে হয়, তার কারণটুকু জানতে চেয়েছে। অর্থাৎ যে কন্যা তোমার কাছে মনে হয় যে এই কন্যা রাজাকে বা লেয়ারকে সবচেয়ে বেশি ভালোবাসে, এবং সে সে কীভাবে তুমি এটা বুঝলে যে সে সব থেকে বেশি ভালোবাসে, সেটার কারণ বা ব্যাখ্যাটুকু তোমার কাছ থেকে জানতে চেয়েছে। এরপর জি নাম্বার প্রশ্নটি হচ্ছে, ডু ইউ লাভ ইউর ফ্রেন্ডস? হাউ উড ইউ ডিসক্রাইব ইউর লাভ টু ইউর ফ্রেন্ডস? তুমি কি তোমার পিতামাতাকে ভালোবাসে? কীভাবে তুমি বর্ণনা করবে যে তুমি তোমার পিতামাতাকে ভালোবাসো? সবশেষে আমাদের কাছ থেকে আমাদের নিজের ব্যক্তিগত একটা প্রশ্ন করেছে, সেটার উত্তর আমাদের কাছ থেকে জানতে চেয়েছি। তো এখন আমরা যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো উত্তর জানবো। তো দেখি উত্তরগুলো কীরকম হবে। তো প্রথম যে প্রশ্নটি ছিল সেটা হচ্ছে, হু ইজ দ্য মেইন ক্যারেক্টার ইন দিস প্লে? এই নাটকের মুখ্য চরিত্রে কে ছিল? আমরা গত
দেখেছিলাম যে নাটকের মুখ্য চরিত্রে কে ছিল, একজন রাজাকে নিয়ে যে গল্পটি তৈরি হয়েছিল এবং সেই রাজাই কিন্তু ছিল সেই গল্পের মুখ্য চরিত্রে। তো এখানে উত্তরটা হবে কিং লিয়ার ইজ দ্য মেইন ক্যারেক্টার ইন দিস প্লে। কিং লিয়ার অর্থাৎ রাজা লিয়ার হচ্ছে এই নাটকের মুখ্য চরিত্র বা প্রধান ভূমিকায় রয়েছে এই নাটকের, তিনি হচ্ছেন কিং লিয়ার। তো এরপর আমরা বি নম্বর প্রশ্ন, তো এখন আমরা 2 নম্বর প্রশ্নটি একবার দেখব। হোয়াই ডিড হি ডিসাইড টু ডিভাইড হিজ কিংডম? কেন সে সিদ্ধান্ত নিয়েছিল তার রাজ্য বিভক্ত করার জন্য বা 3 কন্যাদ্বয়ের মধ্যে ভাগ করে দেওয়ার জন্য? তো এর উত্তরটা হবে এরকম, দ্য কিং গ্রিউ ওল্ড, রাজা দিনে দিনে বৃদ্ধ হয়ে যাচ্ছিল, অ্যান্ড সো হি ডিসাইড টু ডিভাইড হিজ কিংডম অ্যামং হিজ 3 ডটার্স। রাজা ধীরে ধীরে বৃদ্ধ হয়ে যাচ্ছিল, যার কারণে সে সিদ্ধান্ত নিয়েছিল যে তার 3 কন্যাদ্বয়ের মধ্যে তার রাজ্য ভাগ করে দেবে, অর্থাৎ তার বয়স হয়ে যাচ্ছিল, যার কারণে সে বেঁচে থাকতেই তার যে রাজ্য বা সাম্রাজ্যটুকু রয়েছে 3 কন্যাদ্বয়ের মধ্যে ভাগ করে দিতে চেয়েছিল। তো এটাই মূলত ছিল বি নাম্বার অ্যান্সার। এরপরে সি নাম্বার প্রশ্নটি হচ্ছে, হোয়াট আর দ্য নেমস অফ হিজ 3 ডটার্স? তার 3 কন্যাদ্বয়ের নাম কি? আমরা গত ক্লাস থেকে জেনেছি তার 3 কন্যাদ্বয়ের নাম। তো তার 3 কন্যাদ্বয়ের নাম হচ্ছে, দ্য নেম অফ হিজ 3 ডটার্স আর গনেরিল, রেগান্ট অ্যান্ড কর্ডেলিয়া। তার 3 কন্যাদ্বয়ের নাম হচ্ছে, একজনের নাম গনেরিল, একজনের নাম রেগান এবং একজনের নাম কর্ডেলিয়া। এই ছিল তার 3 কন্যার নাম। গনেরিল সবচেয়ে বড় কন্যা এবং মেজ কন্যা হচ্ছে রেগান এবং কর্ডেলিয়া সর্বকনিষ্ঠ কন্যা, যাকে কিন্তু তার যে সাম্রাজ্য রয়েছে তার কোনো কিন্তু ভাগ দেয়নি, যেটা আমরা গত ক্লাস থেকে জেনেছি। তো এরপর 4 নম্বর প্রশ্নটি হচ্ছে, হোয়াট ডাজ রেগান মিন হোয়েন শি সেইজ মাই লাভ ইভেন গোজ ফার্দার? যখন রেগান বলেছিল আমার ভালোবাসা এমনকি আরও অনেক গভীরে যায় বা আরও অনেক বেশি, এই সেন্টেন্সটি দ্বারা রেগান কি বুঝিয়েছে, এটা আমাদের কাছ থেকে জানতে চেয়েছে। তো ডি নাম্বার অ্যান্সারটুকু হচ্ছে, মাই লাভস ইভেন গোজ ফার্দার ইন দিস সেন্টেন্স রেগান মিন্স দ্যাট হার লাভ ইজ মোর দ্যান হার ইল্ডেস্ট সিস্টার। আমার ভালোবাসা আরও অনেক দূরে যায় বা আমার ভালোবাসা আরও অনেক গভীরে, এই সেন্টেন্সটি দ্বারা রেগান বুঝিয়েছে যে তার ভালোবাসা তার যে বড় বোন রয়েছে তার থেকেও অনেক বেশি, অর্থাৎ তার বড় বোনের থেকেও সে তার বাবাকে বেশি ভালোবাসে। আমরা যখন গল্পটি পড়েছি তখন আমরা দেখেছি যে রাজা প্রথমে তার বড় মেয়ের কাছ থেকে, নাটকটি যখন পড়েছিলাম তখন দেখেছি রাজা তার বড় মেয়ের কাছ থেকে প্রথমে জানতে চেয়েছে যে তাকে সে কতটা ভালোবাসে, তার উত্তর কিন্তু সে কয়েকটি সেন্টেন্স দ্বারা কিন্তু প্রকাশ করেছিল এবং তারপরে তার মেজো মেয়ের কাছ থেকে জানতে চেয়েছে এবং সেই রেগান অর্থাৎ মেজো মেয়ে তার রেগান কিন্তু বলেছিল আমার ভালোবাসা আমার বড় বোনের থেকেও বেশি, আমি তোমাকে আমার বড় বোনের থেকেও বেশি ভালোবাসি। এই জন্যই কিন্তু সে সেই সেন্টেন্সটি ব্যবহার করেছিল, মাই লাভস ইভেন গোজ ফার্দার। আশা করি তোমরা অ্যান্সারটি পেয়েছো। এবার পরবর্তী যে প্রশ্নটি হচ্ছে সেটা হচ্ছে নম্বর প্রশ্ন, ডু ইউ থিঙ্ক লেয়ার লাইক কর্ডেলিয়াস অ্যান্সার? তুমি কি মনে করো লেয়ার কর্ডেলিয়ার অ্যান্সার উত্তর পছন্দ করেছে? ইফ ইউ থিঙ্ক ইয়েস, যদি তুমি মনে করো হ্যাঁ তাহলে সেটার কারণ, এবং যদি তুমি মনে করো না তাহলে সেটার কারণ কি, সেটা তো আমাদের কাছ থেকে জানতে চেয়েছে। তো দেখি আমরা নাম্বার অ্যান্সারটি। তো নাম্বার অ্যান্সারটি হবে, নো আই ডোন্ট থিঙ্ক লেয়ার লাইক কর্ডেলিয়াস অ্যান্সার। না, আমার মনে হয় না যে লেয়ার তার কর্ডেলিয়ার অ্যান্সার পছন্দ করেছে, কারণ গত নাটকে আমরা দেখেছি যে লেয়ার কর্ডেলিয়ার অ্যান্সার শোনার পর কিন্তু কিছুটা বিরক্ত হয়ে গিয়েছিল এবং তাকে যে তার সাম্রাজ্য রয়েছে সাম্রাজ্যের কিন্তু কোনো অংশই দেয়নি, অর্থাৎ তাকে তার যে রাজ্যটুকু রয়েছে সেখান থেকে কিন্তু তাকে বঞ্চিত করেছিল। নো আই ডোন্ট থিঙ্ক লেয়ার লাইক কর্ডেলিয়াস অ্যান্সার। না, আমার মনে হয় না লেয়ার কর্ডেলিয়ার অ্যান্সার পছন্দ করেছে, বিকজ হি গ্যাভ কর্ডেলিয়া নাথিং, কারণ সে কর্ডেলিয়াকে কিছুই দেয়নি, অর্থাৎ কর্ডেলিয়াকে সে কিন্তু তার সাম্রাজ্যের কোনো ভাগ দেয়নি, অর্থাৎ তার কর্ডেলিয়ার অ্যান্সার পছন্দ করেনি। তো এখন আমরা এফ নাম্বার যে প্রশ্নটি সেটা একটু দেখে নেই। টু ইউ হুইজ ডটার লাভস হার ফাদার কিং লিয়ার মোস্ট? তোমার মতে রাজার বাবা অর্থাৎ বাবাকে সবচেয়ে কোন কন্যা বেশি ভালোবাসেছে? রাজা কিং লিয়ারকে সবচেয়ে কোন কন্যা বেশি ভালোবেসেছে তোমার মতে? হোয়াই ডু ইউ থিঙ্ক সো? কেন তুমি এটা মনে করো? তো দেখি আমরা অ্যান্সারটা। তো এফ নাম্বার অ্যান্সারটি হবে, আই থিঙ্ক হিজ ইয়াংগেস্ট ডটার্স কর্ডেলিয়া লাভস কিং লিয়ার মোস্ট। আমার মনে হয় তার সবচেয়ে ছোট কন্যা কিং লিয়ারকে সবচেয়ে বেশি ভালোবাসে। বিকজ হিজ ফার্স্ট 2 ডটার্স টোল্ড লাইস টু ফ্ল্যাটার দ্য কিং, কারণ তার প্রথম 2 মেয়ে তাকে ফ্ল্যাটার করেছিল, অর্থাৎ তার সাথে তোষামোদি করেছিল এবং তাকে মিথ্যা কথা বলেছিল। এবং আমরা দেখেছি যে
কর্ডেলিয়া কিন্তু তার বাবাকে প্রকৃত ভালোবেসেছিল, যেটা কিন্তু নাটকের পরবর্তী অংশে সেটা প্রকাশ পেয়েছিল, যেটা কিন্তু আমাদের এই যে তোমাদের পাঠ্য বই সেটা কিন্তু উপস্থাপন করা হয়নি, কিন্তু আমরা পড়ে যেটা জেনেছি যে তাকে প্রকৃত ভালোবেসেছিল তার মেয়ে, তার ছোট কন্যা কর্ডেলিয়া। তো এখন আমরা জি নাম্বার অ্যান্সার নিয়ে আলোচনা করব। জি নাম্বার যে প্রশ্নটি ছিল সেটা হচ্ছে, ডু ইউ লাভ ইউর ফ্রেন্ডস, হাউ উড ইউ ডিসক্রাইব ইউর লাভ টু ইউর ফ্রেন্ডস, তুমি কি তোমার পিতামাতাকে ভালোবাসো, কিভাবে তুমি বর্ণনা করবে তুমি তোমার পিতামাতাকে ভালোবাসো। তো এর উত্তরটা হবে এরকম, ইয়েস আই লাভ মাই প্যারেন্টস, হ্যাঁ আমি আমার বাবা মাকে ভালোবাসি, বিকজ উই অ টু দেম ফর আওয়ার লাইফ অন আর্থ, এই পৃথিবীতে আমরা তাদেরকে এই পৃথিবীর মধ্যে আমরা তাদেরকে কিন্তু মান্য করি, তাদের কথা বা শুনি, অর্থাৎ তাদেরকে তাদের নির্দেশনা মেনে চলার চেষ্টা করি, এটাই কিন্তু তাদের প্রতি আমাদের ভালোবাসা প্রকাশ পায়। আর কিন্তু আমাদের অন্য কোনো শব্দ ব্যবহার করার এখানে কোনো প্রয়োজন নেই, যেটা আমরা কিন্তু নাটক থেকে জেনেছি। তো এই ছিল তোমাদের যে 17.4 এর অ্যান্সারগুলো, প্রশ্নের অ্যান্সারগুলো। আশা করি তোমরা বুঝতে পেরেছো কিনা সেটা কমেন্টে জানিয়ে দাও, এবং যদি তোমাদের ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে তোমার বন্ধুদের কাছে শেয়ার করে দাও, এতে করে তোমার বন্ধুরা উপকৃত হবে এবং আমার এই ক্লাসটিও আরও বিস্তর মানুষের কাছে পৌঁছে যাবে। তো এখন আমরা 17.5 নিয়ে আলোচনা করব। তো দেখি 17.5-এ আমাদেরকে কি করতে বলা হয়েছে। ইন পেয়ার্স আর গ্রুপস রিড দ্য সিন অফ কিং লিয়ার অ্যাগাইন, কিং লিয়ার নামে যে দৃশ্যটি রয়েছে সেটা আবার পড়ো, and then find the following characteristics of column A in the play King Lear and write an example in column B on is done for you। তারপরে কিন্তু আমাদের নিচে একটি কলাম দেওয়া রয়েছে, সেই কলামে এর যে কিছু বৈশিষ্ট্য দেওয়া রয়েছে সেই বৈশিষ্ট্যগুলোর এক্সাম্পল বা উদাহরণ আমাদেরকে পরবর্তী যে কলাম বিতে রয়েছে সেখানে লিখতে হবে, যার একটা কিন্তু আমাদেরকে করে দেওয়া হয়েছে। তো আমরা একটু কলাম 2 দেখি। এখানে কিন্তু একটা নাটকের বৈশিষ্ট্য কিছু দেওয়া রয়েছে, এবং সেই বৈশিষ্ট্যগুলোর ব্যাখ্যা কিন্তু আমাদেরকে এখানে দিতে হবে। অর্থাৎ আমরা যে নাটকটি পড়লাম সে নাটকটি দেখেছি কিছু কিছু সংলাপ রয়েছে বা ক্যারেক্টার রয়েছে, প্লট রয়েছে, ভূমিকা রয়েছে, সেগুলো কিন্তু আমরা দেখলাম, এবং সেগুলো দ্বারা কিন্তু আমরা কিন্তু সেগুলোর ব্যাখ্যা কিন্তু বা উদাহরণ কিন্তু এখানে আমাদেরকে কলাম বিতে বা এক্সাম্পল আমাদেরকে দিতে হবে। তো দেখি আমরা এর উত্তরগুলো। প্রথমে রয়েছে ডায়লগ, অর্থাৎ সংলাপ। একটা নাটকের কিন্তু অনেকগুলো সংলাপ থাকে, তার মধ্যে কিন্তু একটা উদাহরণ আমাদের দিতে হবে। তো এখানে যেটা দেওয়া রয়েছে সেটা হচ্ছে কর্ডেলিয়ার একটা উদাহরণ, নাথিং মাই লর্ড কিং লিয়ার নাথিং। এখানে দুটো সংলাপ দেওয়া রয়েছে, একটা হচ্ছে কর্ডেলিয়ারের এবং একটা কিং লিয়ারের, অর্থাৎ যে কথাটি যে বলেছে সেটাই কিন্তু একটা সংলাপ। কর্ডেলিয়া এই কথাটি বলেছে নাথিং মাই লর্ড, না কিছুই না আমার প্রভু। কিং লিয়ার বলেছে নাথিং, কিং লিয়ার আশ্চর্য হয়ে বলেছে নাথিং। এই দুটো কিন্তু একটা সংলাপ বা ডায়লগ, দুটো দুটো সংলাপ বা ডায়লগ। এরপরে যেটা 2 নম্বর যে বৈশিষ্ট্যটি রয়েছে সেটা হচ্ছে ক্যারেক্টার্স। নাটকের কিন্তু বিভিন্ন ক্যারেক্টার বা চরিত্র থাকে, আমরা দেখেছি যে নাটকটিতে কিন্তু বিভিন্ন চরিত্র ছিল, অর্থাৎ কিং লিয়ার ছিল এবং তার 3 মেয়ে ছিল। তো এই নাটকের যে চরিত্রগুলো ছিল সেটা হচ্ছে কিং লিয়ার, রাজা লিয়ার, গনেরিল, রেগান অ্যান্ড কর্ডেলিয়া। এই নাটকে এই 4জন মানুষই কিন্তু কথা বলেছিল, বা এই 4জন মানুষকে কেন্দ্র করেই কিন্তু নাটকটি তৈরি হয়েছিল, কিং লিয়ার এবং তার 3 কন্যা গনেরিল, রেগান অ্যান্ড কর্ডেলিয়া। এরপর প্লট অর্থাৎ পটভূমি, প্লট অর্থাৎ হচ্ছে পটভূমি। এটা দেখি আমরা উত্তরটা, কিং লিয়ার ডিভাইডস হিজ কিংডম অ্যামং হিজ 3 ডটার্স। এটাই কিন্তু মূলত এই যে নাটকটি রয়েছে তার প্লট বা পটভূমি, কি নিয়ে এই নাটকটি তৈরি হয়েছে, কি নিয়ে এই নাটকটি তৈরি হয়েছে। এই প্লটের আরও কিছু লাইন আমরা নিচে একটু দেখে নেই, ওখানে জায়গা না থাকার কারণে আমি নিচে লিখে দিয়েছি। এটা কিন্তু পটভূমির অ্যান্সার। বিফোর দ্যাট হি ওয়ান্টস টু নো হুইচ অফ হিজ ডটার লাভস হিম মোস্ট অ্যান্ড হাউ। তার 3 কন্যাদের মধ্যে রাজ্য ভাগ করে দেওয়ার আগে সে জানতে চেয়েছে যে তার কোন কন্যা তাকে সবচেয়ে ভালোবাসে এবং কিভাবে তাকে ভালোবাসে বা কেমন করে তাকে ভালোবাসে। এটাই কিন্তু প্লট এর অ্যান্সার, প্লট বা পটভূমি। এটা নিয়েই কিন্তু নাটকটি তৈরি হয়েছে, অর্থাৎ তার 3 কন্যাদের মধ্যে রাজ্য ভাগ করে দিবে এবং ভাগ করে দেওয়ার আগে সে জানতে চায়, তার 3 কন্যাদের মধ্যে জানতে চেয়েছে কে তাকে সবচেয়ে বেশি ভালোবাসে। তো এটাই ছিল বলে কিন্তু তোমাদের প্লট এর এক্সাম্পল। তো লেখা খারাপের জন্য আমি তোমাদের কাছ থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি। এরপরে 4 নম্বর যে ক্যারেক্টারিস্টিক্সটি রয়েছে সেটা হচ্ছে অ্যাক্টস অ্যান্ড সিনস। অ্যাক্টস অ্যান্ড সিনের মধ্যে আমরা দেখি উত্তরটা অ্যাক্ট ওয়ান অ্যান্ড সিন ওয়ান। আমরা যে গল্পের শুরুতেই দেখেছিলে
যে অ্যাক্ট ওয়ান এবং সিন ওয়ান দ্বারাই কিন্তু এই গল্পটি বা নাটকটি আমাদেরকে দেখানো হয়েছে, অর্থাৎ পুরো নাটকটি কিন্তু এখানে দেওয়া হয়নি, শুধু অ্যাক্ট ওয়ান এবং সিন ওয়ানটুকুই দেওয়া হয়েছে, অর্থাৎ কিছু অংশ। দৃশ্য এক এবং অভিনয় এক। দ্য ডায়লগ বিটুইন দ্য কিং লেয়ার অ্যান্ড ডটার। কিং লেয়ার এবং তার ডটারের মধ্যেই এই অ্যাক্ট ওয়ান এবং সিন ওয়ানের মধ্যেই যে সংলাপগুলো রয়েছে সেগুলো হয়েছে। এরপরে 5 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে অ্যানশিয়েন্ট টাইম। এটা একটা সেটিং, অর্থাৎ হচ্ছে সময়, কোন সময়ের বা কোন জায়গায় সেটাই কিন্তু এটা হচ্ছে একটা প্রাচীন টাইম ইন ব্রিটিশ। এটা আমরা দেখেছি এটা একটা ব্রিটিশের বা ইংল্যান্ডের একটা, যে আমরা প্রথমেই কিন্তু দেখেছি যে রাজাটি হচ্ছে ইংল্যান্ডের রাজা এবং এটা একটা প্রাচীন সময়ের ঘটনা। তো এই ছিল মূলত তোমাদের 17.5-এর অ্যান্সার। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আজকের ক্লাসটি তোমাদের এই পর্যন্ত। ভালো লাগলে একটি লাইক দিয়ে দাও এবং কমেন্টে জানিয়ে দাও কেমন লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে তোমার বন্ধুদের কাছে শেয়ার করে দাও। আজকের ক্লাসটি করার জন্য অসংখ্য ধন্যবাদ।